এখন আমরা তাদেরকে মন্ত্রী বানাচ্ছি, ভারত যাদেরকে প্রেসক্রিপশন দেয়। আপনাদেরকে আমি একটা কথা না বললেই না, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যখন প্রতিবাদ হয়, বাংলাদেশে যখন সীমান্তে হত্যা হয়, বাংলাদেশে যখন সীমান্তে পুশিন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রতিবাদ করে না, সে পার্লামেন্টে গিয়ে কবিতা পড়ে। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আকি ভিতে দংশিনী যায়। চিরসুখীগণ ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসে যারে। বুঝেছেন? তাদের প্রতিবাদ করার ভাষা কোথায়? তাদের প্রতিবাদ করার সময় কোথায়? তাদের প্রতিবাদ করার মানসিকতা কোথায়? কারণ কি, একটা কথা, পরিবারতান্ত্রিক অভিশপ্ত রাজনীতির আদলে বাংলাদেশটাকে বানানো হয়েছে একটা গরুর খোয়া। গণতন্ত্র একটা নাম, একটা শব্দকে প্রতিদিন বাংলাদেশে ধর্ষণ করার পরে এরা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এরা এই আমির খচ্চরের মতো লোকজন, সাওয়ার মতো লোকজন, তারা কি নিজেরাই ভারতের দাবিদারি করে বাংলাদেশকে ডুবোচ্ছে? না 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 না, ডুবোচ্ছে না। তারা তাদের ছেলেপানদেরকেও তৈরি করছে দেশটাকে 12টা বাজানোর জন্য। দেখেন তাদেরকে মিডিয়ায় কিভাবে ফোকাস করে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে ইব্রাহিম আহমেদ, তিনি ছিলেন বিসিবির অ্যাডহক কমিটিতে। অর্থমন্ত্রী আমির খসরুর ছেলে ইশরাফিল খসরু, তিনিও ছিলেন বিসিবির অ্যাডহক কমিটিতে। তবে তারা দুজনেই এখন নির্বাচিত বিসিবি পরিচালক। আমাকে একটা কথা বলে, আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই। আমরা এক সময় বলেছি জিয়ার ছেলে তারেক রহমান, বেগম জিয়ার ছেলে তারেক রহমান, আমরা এটা বলেছি। আমরা এটাও বলেছি মুজিব শেখের মেয়ে হাসিনা শেখ। এখন পরিবারতন্ত্রকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢোকানোর জন্য কোথায় গিয়েছে জানেন? চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হইতে হবে, চেয়ারম্যানের স্ত্রীকে চেয়ারম্যান হতে হবে। পরিস্থিতিটা তাই। মানে আপনারা কোন পৃথিবীতে বাস করবেন? আমি একবার অবাক হয়ে গেলাম, হাসিনা বিরোধী আন্দোলনের সময় হঠাৎ শুনলাম তাবিত আউয়াল নামে আমেরিকার এক নাগরিক বাংলাদেশে নাকি মেয়রাল ইলেকশন করে। এইখানকার ছেলে কে আমি জানতাম না। তারপরে শুনি আমেরিকার আর এক নাগরিক আব্দুল আবাল মিন্টুর ছেলে তাবিত আবাল, এই তাবিত আবাল নাকি মেয়রাল ইলেকশন করে। তাবিত আবাল এবং তার বাবা আব্দুল আবাল এরা একত্রে গণভবনের অতিথি হয়ে হাসিনার আপ্যায়ন নিত প্রতি রাতে, প্রায় প্রতি রাতে। এখন আমির খচ্চরের ছেলে অথবা সাওয়ার ছেলে, আমাকে একটা কথা আপনারা যদি নিজেরা নিজেদেরকে বলেন, এমনকি যারা ওদেরকে সাপোর্ট করেন এবং এমনকি যারা বিএনপি করেন, আপনারা কি নিজেদেরকে দয়া করে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে এরা বাংলাদেশের কল্যাণে তাদের জন্মের পরের থেকে আজ অবধি এমন কি কাজ করেছে যে তাদেরকে সরকারি ছত্রছায়ায় তাদেরকে পদায়ন করা হবে বিভিন্ন জায়গায়, তাদেরকে বিসিবি পরিচালক করা হবে, তাদেরকে সরকারেরই নিয়ন্ত্রিত কোন কর্পোরেশনে কনসালটেন্ট হিসাবে তাদেরকে দায়িত্ব দিয়ে কোটি কোটি টাকা পাচারের ব্যবস্থা করে দেওয়া হবে। কেন? আজকে সীমান্ত হত্যা হচ্ছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে একটা ফ্ল্যাগ মিটিং এর ব্যবস্থা করতে আমাদের সরকার ব্যর্থ, পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ, এবং তাদের মন্ত্রীরা সুরঞ্জিত সেনগুপ্ত যে কবিতা পড়ছে সেই কবিতার পুনরাবৃত্তি করে তার পোশাকের উপরে, কোটের উপরে, ব্লেজারের উপরে হাত বালায়। তো আমাদের সরকার পরিচালনার জন্য তাহলে এসব লোক যদি দরকার হয় এবং এদেরকেই যদি আপনারা সমর্থন করেন, এদেরকেই যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে তো আমার এগুলো নিয়ে কথা বলার দরকার নেই।
ওখানে যদি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বৈঠকের ব্যবস্থা করে, ওই বৈঠকে যদি একটা কথা বলা হয় যে সীমান্তে যদি আর একটা গুলি হয়, আমার একটা নাগরিক মারা যায়, তাইলে ভারত থেকে যত প্রোডাক্ট বাংলাদেশে আসে, কমোডিটি বাংলাদেশে আসে, একজন মারা যাবে, আমরা 1 সপ্তাহের জন্য ভারত থেকে সকল আমদানি বন্ধ করব। আমরা যদি এই থ্রেটটা করতে পারি সঠিক জায়গায়, আমাদের 2 জন মারা যাবে, আমরা 2 সপ্তাহের জন্য বন্ধ করে দেব সকল আমদানি। এই ধরনের কথাবার্তা যদি সরকারের তরফ থেকে যায় এবং তারা যদি বলে সীমান্তে একবার যদি পুশিং করার চেষ্টা করা হয়, আমরা 1 মাসের জন্য আমরা সকল আমদানি ভারত থেকে আমরা বন্ধ করে দেব, এই কথাটা যদি একবার বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কোন মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত কোন সেক্রেটারি, দায়িত্বপ্রাপ্ত কোন স্পেশাল এনভয় তারা যদি ঠিক মতো ভারতকে বলে, এগুলো বন্ধ করা সম্ভব। বিরক্তিকর কথা কোনটা? সরকার গঠন হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, পরিকল্পনা মন্ত্রী হয়েছে, বাণিজ্য মন্ত্রী হয়েছে, বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী হয়েছে, পানি মন্ত্রী হয়েছে, কিন্তু যাদেরকে সব মন্ত্রণালয়তে বসানো হয়েছে আজ পর্যন্ত তাদের সফলতা, ইনিশিয়েটিভ আমরা পজিটিভ আকারে দেখি না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে 1 বার না, 2 বার না, 3 বার না, 3 বারের অধিক সীমান্ত হত্যা হয়েছে, একাধিক সীমান্ত হত্যা হয়েছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ইনিশিয়েটিভ দেখি নাই যে ভারতীয় অ্যাম্বাসেডরকে ডেকে থ্রেট করে একটা বৈঠকের ব্যবস্থা করা হয়েছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনায় বসবে এই সীমান্ত হত্যা এবং পুশিং নিয়ে। কিন্তু বিরক্তিকর একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই না। ধরেন একটা মিটিং হলো, কার সাথে? অমিত শাহের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী। তারা ওখানে গিয়ে কি করবে? আমি মনে করি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যদি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় এরা যদি মিটিং এ যায়, ওই মিটিং এ এদেরকে আপ্যায়ন করা হবে অমিত শাহের পেশাদ দিয়ে, এদেরকে আপ্যায়ন করা হবে অমিত শাহের ক্রু দিয়ে। কারণ এরা তো অমিত শাহের অতি নিচে ঢুকে তারপরে আমাদের দেশকে উদ্ধার করে, আমাদের দেশের মন্ত্রণালয় চালায়। আপনাদেরকে আমি বলি, আপনারা যদি একবার চিন্তা করে দেখেন, এই আমির খচ্চরের মতো লোকজন বাণিজ্য পরিকল্পনা মন্ত্রণালয় অথবা অর্থ মন্ত্রণালয় চালায়, সবক নেয় কোথা থেকে? তারা বাংলাদেশের যে কোনো পজিশনে নিয়োগের জন্য ব্যাটিং করে কোথায়? দিল্লিতে। সালাউদ্দিন 9 বছর ট্রেনিং নিয়ে এসছে, আমির খচ্চর প্রতিদিন ট্রেনিং নিচ্ছে, ইকবাল হোসেন টুকু প্রতিদিন ব্যাটিং নিচ্ছে, সামা ওবায়েদ বয়ফ্রেন্ডের বদৌলতে বহুবার ব্যাটিং নিচ্ছে। তাহলে এই আলাপ আলোচনাটা কোথায় হবে? ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, জুন চলছে, সীমান্ত হত্যা একের পর এক বেড়েই চলছে, পুশিং একের পর এক বেড়েই চলছে, কিন্তু প্রতিবাদ হচ্ছে না। মন্ত্রণালয় টু মন্ত্রণালয় হচ্ছে না, রাষ্ট্র টু রাষ্ট্র হচ্ছে না, তারা একত্র কোনো আলাপ আলোচনায় বসে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টা সেটেল করছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে কি কেউ কিছু করতে পারে? কিন্তু সেটা করবে কে? বাণিজ্য মন্ত্রী যদি ভারতের বাণিজ্য মন্ত্রীকে একটা আলোচনার টেবিলে বসে বলে যে আর একবার যদি আমার সীমান্ত হত্যা হয়, আর একবার যদি পুশিংয়ের ব্যবস্থা করা হয়, আমরা 1 মাসের জন্য ভারত থেকে সকল আমদানি বন্ধ করবে না, এই কথাটা এদের মুখ থেকে বেরোবে না। তো এদের মুখ থেকে যদি এ ধরনের কথা না বের হয়, দেন আমরা কি করে এক্সপেক্ট করব আমাদের দেশের ভূখণ্ড সেফ আছে? এগুলো যদি তারা বলতে না পারে, তাইলে আমরা কি করে বুঝবো আমাদের দেশের ভূখণ্ড এবং আমাদের দেশের জনগণের জানমালের নিরাপত্তা আছে? এদের কাছ থেকে তো এ ধরনের কথা বলানো যাবে না, কারণ এরা বলবে না।
আপনারা কখনো শুনেছেন এই যে সীমান্ত হত্যা পরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রতিরক্ষা ভারতের এম্বাসি হাইকমিশনের সামনে আমাদের দেশের কোনো প্রতিবাদ দেখেন? আগে এক সময় আমি কর্নেল হাসিনকে বলতাম, হাসিন ভাই আপনি ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ নিয়ে যান। ওই প্রতিবাদ উনি গেছে, দু একবার গেছে, কি করা হয় ওনাদেরকে? কেউ যদি ওখানে সামরিক আফসাররা ওখানে প্রতিবাদ করতে যায়, কি করা হবে? ওনাদেরকে পিএনজি করা হবে, ক্যান্টনমেন্টে ওনাদেরকে ঢুকতে দেওয়া হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে খলিল সাহেব। খলিল সাহেব এখন জাতিসংঘ নিয়ে একটু ব্যস্ত আছে, তাইলে এখন পূর্ণ দায়িত্বে আছে দুইটা পুত্রের বাচ্চা ওখানে বসে আছে, বেশ আর একটা টোকাই। আচ্ছা, বেশ্যাটাকে আমির খচ্চরের রাখেল, রাখেলের এটাকে ইংরেজিতে বলে কেপ, আর একটা হচ্ছে রাখেল। মানে আমি আপনাকে বাংলাদেশে, আমার জানা মতে বাংলাদেশে একজন মহিলা আছে যে তার যৌনাঙ্গ বিক্রি করে এমপি হয়েছে, যৌনাঙ্গ বিক্রি করে একটা প্রতিমন্ত্রিত্ব পেয়েছে। ওই বেটির নাম সামাও বাই। যৌনাঙ্গ ভাড়া দিয়ে এমপি হয়েছে। সামাও বাই যৌনাঙ্গ বিক্রি করে ভাড়া দিয়ে নিলামে উঠায়া আজকে সে প্রতিমন্ত্রী। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী হাদির হত্যাকারীকে নিয়ে একটা কথা বলবো। যখন হাদির হত্যাকারীকে নিয়ে কথা বলল, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। জানিয়ে ওকে, মমতা তখন এই কথাটা বলেছে। মমতা এই কথাটা বলার সাথে সাথে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই, এএসইউ এরা কেউ হাদির হত্যাকাণ্ড নিয়ে টু শব্দ করে নাই। না করলে পরে হঠাৎ করে মমতার পরে ওই যে থানা পেশা কথা বলে তো লাভ নেই। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। মুখ থেকে কথা বের হয় না, ভারতের নামটাও বের হয় না। মুখ থেকে কথা বের হয় না, ভারতের নামটাও বলা যাবে না, কারণ ওটা ওর ভাসুর। ওর যৌনাঙ্গ যার কাছে ভাড়া দিচ্ছে আমির খচ্চর, আমির খচ্চর আবার তার পুটকি ভাড়া দিয়ে আসছে অমিত শাহের কাছে। এখন ভারতের নাম তো বলা যাবে না। কিন্তু এই যৌনাঙ্গ ভাড়া দেওয়া বেশ্যা, সাথী বেশ্যা সংসদে গিয়ে একটা কথা বলে, এই কথাটা একটু শুনে। বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য, প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। মাগি ওখানে চিল্লায়, কিন্তু যেখানে চিল্লানোর কথা ভারতের সামনে, ভারতের সীমান্তে গিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়তে গিয়ে কাউকে ডেকে, ভারতের অ্যাম্বাসেডরকে ডেকে, তখন এই চিল্লানি আসে না, ভারতের নামটাও মুখে নেয় না, কিন্তু সংসদে গিয়ে রিফর্ম নিয়ে কথা বলেছে। বাংলাদেশের সব রিফর্ম নাকি কে করেছে? বিএনপি করেছে। বাংলাদেশের সব রিফর্ম যদি বিএনপি করে থাকে, ধরেন বিএনপি সব রিফর্ম করেছে, আমি আপনাদেরকে একটা কথা বুঝাতে চাচ্ছি, একটা কথা দেখাতে চাচ্ছি, সেটা আমি জানি না আমি পাবো কিনা আপনাদেরকে দেখা। ও বলছে না বাংলাদেশের যত প্রকার রিফর্ম আছে সব রিফর্ম বিএনপি করেছে। ওকে, পেয়ে গেছি। কেন দেখালাম? কপি থেকে কপি করে। দেখেন না সুরঞ্জিত সেনগুপ্তকে কে কপি করছে? সুরঞ্জিত সেনগুপ্তকে কপি করছে সালাউদ্দিন। অর্থাৎ এই সামা বলছে রিফর্মের কথা, বিএনপি সব রিফর্ম করছে। এবার একটু আপনি শুনেন ওর বয়ফ্রেন্ড কি বলছে। এখন প্রত্যেকদিন সংস্কার সংস্কার, শেখ হাসিনা যেটাকে উন্নয়ন উন্নয়ন বলতো, এরা সংস্কার সংস্কার। আরে সংস্কার তো বহু আগে দিয়ে দিচ্ছি আমরা, তোমরা কি সংস্কার করবা? সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টের সংস্কার। এর বাইরে আবার কিসের সংস্কার? এর বাইরে কোন সংস্কার নেই। সংস্কার হবে পার্লামেন্টের জনগণের ভোট নিয়ে, মতামত নিয়ে হবে সংস্কার মানে রিফর্ম।
আর এখন তার বয়ফ্রেন্ডের অর্থাৎ সামা ওবায়দ যার যৌনাঙ্গ ভাড়া দিচ্ছে যার কাছে, সেই কথাটাকে সে আবার সংসদে কি মাগিরা যেভাবে চিল্লায় ওইভাবে সে এইভাবে বলছে। বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। এই কথাটাকে সামা ওবায়দ একজন পার্লামেন্টারিয়ানের মতো কি বলতে পারতো? ওখানে ওর যৌনাঙ্গে কে সুশ্রয় দিল যে তার এইভাবে চিল্লায় কথা বলতে হবে? এই মাগি। অথচ ভারতের সম্পর্কে কথা বলতে গেলে মাগির মুখ থেকে কথা বের হয় নাই। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আপনি দেখেন এই সামা ওবায়দের বয়ফ্রেন্ড আর হাসিনা, তাদের এক একজনের কথাবার্তা শুনলে এগুলা কি বলবো, আপনারা এর আগে হয়তো আপনারা শুনছেন। ওকে, এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। বিএনপি কে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে শুনেছেন? তো আপনারা মনে করেন এসব লোকজনরা ভারতে সীমান্ত যে পুশিন হচ্ছে, এই পুশিন তারা ঠেকাবে? আপনারা মনে করেন এই সানা বিশ্বার মতো মহিলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক আলোচনা করে পুশ ইন অথবা সীমান্ত হত্যা বন্ধ করবে? এদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন? আসলে এদেরকে কি আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন এসব কাজ করার জন্য? কোন দিকে যাবে? আমি তো যাওয়ার কোনো রাস্তা দেখি না। শুধু দর্শক শ্রোতা, বাংলাদেশকে রক্ষা করতে গেলে আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে। পরিবারতান্ত্রিক রাজনীতিকে আমরা যতক্ষণ পর্যন্ত জিন্দাবাদ দেব, আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব ততদিন নিচের দিকে যেতে থাকবে। কারণ পরিবারতান্ত্রিক রাজনীতি তাবেদারি শিখায়। পরিবারতান্ত্রিক রাজনীতিতে শিক্ষার মূল্যায়ন হয় না, দেশপ্রেমের মূল্যায়ন হয় না, অভিজ্ঞতার মূল্যায়ন হয় না। পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্যে দেশপ্রেমের জন্য কোনো কমিটমেন্ট নাই। পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য ওসি প্রদীপ এখনো বেঁচে আছে, সালাউদ্দিন এখনো তাকে বাঁচিয়ে রেখেছে। আর সালাউদ্দিন এবং আমির খচ্চর যতক্ষণ পর্যন্ত ক্যাবিনেটে আছে, ওসি প্রদীপের ফাঁসি হবে না। শুধু কি তাই, ফয়সাল করিম হাদির হত্যাকারী, তারও কোনো বিচার হবে না। কারণ এই সালাউদ্দিনরা তা হতে দেবে না। আপনারা কেমনে আশা করেন? ভারতের নাম নিতে ভয় পায় এবং নাম নেয় না ইচ্ছাকৃত ভাবে। একের পর এক সীমান্ত হত্যা হচ্ছে, পুশকিন হচ্ছে। তবে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলবো, এই কথাটা একটু মনে রেখেন। মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে শুভেন্দু প্রায় প্রতিদিন বলে আমরা দল বেঁধে লোকজনদেরকে বাংলাদেশে পুশিন করে পাঠিয়ে দেব, পুশিন করে পাঠিয়ে দেব, বলছে না? ওকে, আপনারা এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর কোনো প্রতিবাদ আপনারা শুনেছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর কোনো প্রতিবাদ শুনেছেন? কিন্তু ভারতের পত্রপত্রিকায় গতকালকে ডিপ্লোম্যাটে দেখলাম বাংলাদেশ থেকে এ ধরনের কোন সংলাপের ইনভাইটও করা হয় না, এর কোনো আয়োজনও নাই। হিন্দুস্তান টাইমস বলছে এক্ষেত্রে সীমান্ত হত্যা নিয়ে ভারতের কোনো কনসার্ন নাই, ভারত অন্যায় কিছু করতেছে না। সালাউদ্দিন বলছে বর্ডারে যত হত্যা হচ্ছে এই জন্য ভারত দায়ী না। তো এরা তো বিএনপির দেশপ্রেমিক। এরা যদি বিএনপির দেশপ্রেমিক হয়, আমি জানি না দেশের শত্রু কারা, দেশের গুপ্তচর কারা। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আজকের কথা বলার জন্য আমি চেষ্টা করেছি। আমি একবার বলেছিলাম যে আমার একটা জরুরি কাজে যেতে হবে, কিন্তু আমি যখন টের পেলাম যে আমার কোনো কথাই আপনারা শুনতে পাননি, যার জন্য আমি দ্বিতীয় লাইভটা আমি করলাম আপনাদের জন্য। আজকের এ পর্যন্তই থাক। আমি আগামী শুক্রবার দিন আজকের যে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলতে চেয়েছি, এগুলো নিয়ে আগামী
শুক্রবার দিন আমি আপনাদের সাথে এক্স্যাক্টলি বাংলাদেশ সময় রাত 10:30টার সময় আমি লাইভে আপনাদের সামনে এসে কথা বলবো। আর আগামীকালকের প্যারিস থেকে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনাদের সাথে কথা বলবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো তার কথাবার্তাগুলো শোনার জন্য। আপনাদেরকে একটা আগাম আমি কয়েকটা কথা আমি বলতে পারি। বাংলাদেশের বেশ কিছু লোকজনদেরকে পলিসির উপরে কথা বলার জন্য আমি তাদেরকে ইনভাইট করেছি। তাদের ভিতরে কয়েকজন আমার সাথে আলোচনার জন্য রাজিও হয়েছে। কিন্তু একটা কথা, দুরূহ ব্যাপার, যে বিষয়গুলো আপনাদেরকে আমি জানাচ্ছি সেটা হচ্ছে এই: বাংলাদেশের বিভিন্ন মহলে, স্পেশালি যারা একটু লেখাপড়া জানে, ভদ্রলোক মানুষ, তাদেরকে অনেক সময় থ্রেট করা হয় আমার সাথে কথা না বলার জন্য। একটা কথা, সাবজেক্টটা কি এই যে আমি গালিগালাজ করি এই জন্য তারা আসতে চায় না? নট এক্স্যাক্টলি। তারা অনেক সময় আসতে চায় না কারণ তারা বাংলাদেশে আছে। বাংলাদেশে থেকে তারা যখন আমার সাথে এসে টকশো করে এবং আমি যে পলিসির উপরে কথাবার্তাগুলো করি, আলাপ আলোচনা করি, এগুলো তাদের ব্যক্তি জীবনের জন্য অনেক থ্রেট হয়ে যায়। সো তারপরেও আমি আপনাদেরকে আহ্বান করব, আমি আমার এই আলোচনা, আমার এই সংলাপ আমি কন্টিনিউ করব, কিন্তু আপনাদের উচিত আমাদের এই সংলাপটাকে ছড়িয়ে দেওয়া। আমি চেষ্টা করছি, একটা কথা আপনাদেরকে আমি বলি, এটা আমার পেশা না, আমি কোনো সাংবাদিকও না, আমি একজন মানবাধিকার কর্মী। আমি দেশপ্রেমের জন্য, আমার নৈতিকতার জন্য, ইমানি দায়িত্ব থেকে যাতে দায়িত্বটা পালন করতে পারি, এর জন্য আমি চেষ্টা করি আপনাদের সাথে সামনে এসে কিছু কথা বলার জন্য। এখন এই কথাগুলো আপনাদের মাঝে ছড়ানোর জন্য বিভিন্নভাবে আমি চেষ্টা করি। অনেক সময় সফল হই, অনেক সময় সফল হই না। কেন সফল হই না? বাংলাদেশে এনটিএমসি নামে একটা অর্গানাইজেশন আছে গভর্নমেন্টের। ওয়াকারুজ্জামান এবং বর্তমান বাংলাদেশ বিএনপি লোকজনরা একত্র হয়ে বসে একটা কাজ তারা করে, যে জেকবের কথাবার্তাগুলো আমাদেরকে ব্লক করতে হবে যে কোনো উপায়, তারা এই কাজটা করে। Therefore, আমি ওয়ারিড না, আমার কথা কন্টিনিউ করবে। আমি আপনাদেরকে শুধু আহ্বান করব, আমার এই কথাগুলো যে যেভাবে পারেন শেয়ার, এবং এই পুশ ইন অথবা পুশ ব্যাক, এই ব্যাপারে প্রতিবাদ এবং রাষ্ট্রীয়ভাবে এর একটা আলাপ আলোচনা তৈরি করার দায়িত্বটা কার? বিডিআর এর, সশস্ত্র বাহিনীর, এনএসআই, ডিজিএফআই এদের, নাকি বাংলাদেশ সরকারের? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতের সাথে যদি আমাদের দ্বিপাক্ষিক কোন আলোচনা আমাদেরকে তৈরি করতে হয়, সে দ্বিপাক্ষিক আলোচনাটার ক্ষেত্র কে তৈরি করবে? আমাদের সরকার করবে। আমাদের সরকার পক্ষ থেকে কোন মন্ত্রণালয় ভারতে এই বিষয়টা নিয়ে কথা বলবে? অফকোর্স পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় কথা বলবে। এখন একটা কথা সুইটলি আমি আপনাদেরকে বলতে পারি, কোথায় কোথায় ওয়াকারুজ্জামান ভারতের ত্রিবেদীর সাথে কথা বলে, জয়শঙ্করের সাথে কথা বলে, অন্যান্য লোকজনের সাথে কথা বলে, এত লোকজনের সাথে কথা বলে, কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয় না। কোথায়? আমরা তো দেখি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন সীমান্ত হত্যা হয়েছে, তো তখন দেখি না। এখন হচ্ছে কেন? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকার চালিয়েছে, আমরা তো তখন কোনো পুশিন দেখি নাই, পুশ ব্যাক দেখি নাই, কোনো ফাউন্ড দেখি নাই। তাহলে এখন কেন হচ্ছে? আর গত ফেব্রুয়ারির নির্বাচনের পরের থেকে আজ অবধি বাংলাদেশ সরকার ক্ষমতায় আছে, কিন্তু ক্ষমতায় থাকার পরেও আজ অবধি কোন একটা রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহওয়া তার কথোপকথন রয়েছে।